उर्वशी उर्वशी टेक इट इजी उर्वशी, उंगली जैसी दुबली को नहीं चाहिए फार्मेसी, जीत का मंत्र है टेक इट इजी पॉलिसी, 4 दिन की चांदनी ये जवानी मेडिसी, उर्वशी उर्वशी टेक इट इजी उर्वशी। वेलकम टू टॉक झाल बृष्टि विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম এটা কার জন্য গাইলাম, এটা অবশ্যই যাকে নিয়ে এখন ভিডিও করছি, মানে যার ভিডিওটা দেখে ভিডিও করছি, মানে আমাদের টিনকে এই গানটা আমি ডেডিকেট করলাম। কারণ ওর কার্যকলাপে এরকম ধরনেরই একটা কুল ভাইবস আসছে, গানটা খুব কুল, নাচটা আরও কুল। তো যাই হোক, যতই কুল নামা কুল হোক, এই গানটার আরও একটা তাৎপর্য আছে, যেটা ভিডিওর মধ্যে কোনো একটা সময় আপনাদের সাথে শেয়ার করব যে কেন এই গানটাই আমি চুজ করলাম। আর আজকে ভিডিওর শেষে টিনের জন্য আরও একটা গান অবশ্যই ডেডিকেট করব, কারণ টিন আজকে আমাকে একেবারে চোখে চোখ রেখে উত্তর দিয়েছে। তো যাই হোক, চলে আসি সবার আগে ভিডিওর টাইটেল থাম্বনেলে। তো টাইটেলে আজকে লিখেছে যে এই প্রথমবার ও শিবের মাথায় জল ঢাললো, শ্রাবণ মাসে পুজো করলো। তো হ্যাঁ, আমি দেখুন আগের দিনের ভিডিওতেই বলেছিলাম যে ওকে এত বছর ধরে দেখছি, কোনো দিনও ওকে কিন্তু দেখলাম না যে ও শিবরাত্রি বা এই শ্রাবণ মাসের কোনো সপ্তাহ, মানে যে প্রত্যেক সোমবার করে যে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালে ভক্তরা, এরকম কোনো কিছু করতে ওকে দেখিনি। মানে ওর মধ্যে অ্যাকচুয়ালি আমরা কেউই আজ পর্যন্ত ভক্তি দেখিনি। ও তো নাস্তিক ছিল, যেটা কিনা আমরা বাবলু কিশোর সাথে কথা বলে জানতে পেরেছি। বাবলু কিশোর নিজে বলেছে যে অনেকবার ওকে দীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে, ওকে নানান রকম পুজো করার জন্য যখনই বলা হতো তখন ও প্রশ্ন করতো কেন, কী জন্য। তো ওর মানে এটাই বোঝা যেত যে ও মন থেকে এই জিনিসটা মানছে না। তো যাই হোক, এখন ও হয়তো শিবের শক্তিকে বুঝতে পেরেছে। কিন্তু শিবের শক্তি বুঝলে শুধু হবে না, শিবের শক্তি তুমি বুঝতে পারছো খুব ভালো কথা, কিন্তু শিবের ভক্ত হওয়ার জন্য প্রধান যেই মানে শর্তটা আছে, সেই শর্তটা যতক্ষণ না যে পালন করছে সে শিব ভক্ত হবে না। শিব ভক্তির জন্য কিচ্ছু লাগে না, এত জিনিসপত্র নিয়ে গেছে ঠাকুরকে, মানে শিবকে দেওয়ার জন্য। ভালো কথা, আমি বলছি না যে সেটা দিয়ে খুব অন্যায় করেছে, অবশ্যই। কিন্তু শিব একটা বেলপাতা, শুধু একটা বেলপাতাতে আর একটু জলেও খুশি হয়ে যায়। শিবের জন্য এত কিছু করতে হয় না। শিব একটাই জিনিস চায়, যেটা হচ্ছে গিয়ে সত্যি। কারণ শিবের সাথেই মানে এক নিঃশ্বাসে যে কথাটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সত্যম শিবম সুন্দরম, মানে যাহাই সত্যি তাহাই হচ্ছে সুন্দর, আর সেটাই হচ্ছে শিব। যেমন এই গানটাতে আমি অনেকবার করেছি, ঈশ্বর সত্য হ্যায়, সত্য হি শিব হ্যায়, শিব হি সুন্দর হ্যায়। তো এই সত্যি সত্যম শিবম সুন্দরম এটারই মানে যে যাহাই সত্যি তাহাই শিব আর তাহাই সুন্দর। তো যতক্ষণ না মিথ্যে কথা বলা ছাড়ছে, ততক্ষণ কেউ কোনো দিনও প্রকৃত শিবভক্ত হয়ে উঠতে পারবে না। সে যত খুশি উপোস করে নিক, আর সে যত মানে দামি চাড়াহাওয়া দিয়ে দিক, মনের ভক্তি তো থাকতেই হবে। অবশ্যই মনের ভক্তিটা শিব দেখেন, কিন্তু তার সাথে সত্যি যেখানে নেই শিব সেখানে থাকেন না, এটা একদম সত্যি কথা। তো যাই হোক, আজকে বললো প্রথম, আর বললো যে আরেকটাও কথা লিখেছে যে পুজো করার জন্য কোনো উপলক্ষ প্রয়োজন হয় না। একদম ঠিক কথা, পুজো করার জন্য কোনো উপলক্ষ প্রয়োজন হয় না। পুজো তো মানুষ মনে মানে এই যে ধরো তুমি পুজো করতে পারছো না, পুজো করতে যেতে পারছো না, মন্দিরে যেতে পারছো না, এটা যদি মনে ঠাকুরকে বলো যে ঠাকুর আমার খুব ইচ্ছা, কিন্তু আমি না কোনো কারণে যেতে পারছি না, এই যে মনে তুমি চিন্তা করলে, তাতেই কিন্তু আর্ধেক ভক্তি। যে পরমেশ্বর তিনি সব জানেন, তার কাছে কিচ্ছু লোকানো নেই। আমরা যখনই কোনো কিছু লুকাতে চাই না, মানে অন্য কারোর কাছ থেকে যদি লুকাতে চাই, আর মনে দেখবেন একটা ডাক আসে যে আচ্ছা লুকাচ্ছি। কারণ যে যখন মিথ্যা কথা বলে, দুনিয়ায় কেউ না জানুক, তার মন জানে সে মিথ্যা কথা বলছে। তো সেক্ষেত্রে এরকম মিথ্যে কথা বলে দুনিয়ার সবাইকে ঠকানো গেলেও একমাত্র ওপরে যিনি বসে আছেন তাকে ঠকানো যায় না, কোনোভাবেই সম্ভব না। তো অবশ্যই পুজোর কোনো উপলক্ষ লাগে না, খুব ভালো কথা। তো তেমনি
তোমার কিছুদিন আগে আরও একটা তুমি ঠাকুরকে তোমার মানে অধিষ্ঠান করিয়েছিলে তোমার ফ্ল্যাটে, মনে আছে তো? নাকি তাকে ভুলে গেছো? এখন শ্রাবণ মাস যেহেতু এসছে, শ্রাবণে আর কি, শ্রাবণের ধারায় ধুয়ে তুমি একেবারে নারায়ণকে ভুলে গেলে, তাই নাকি? তো ইষ্ট যেই হন, যখন তাকে তুমি মানে নিজের বাড়িতে যখন লক্ষ্মী নারায়ণ তাদেরকে অধিষ্ঠিত করলে, তখন কিন্তু যতই যাই হোক সারাদিনে একবার গিয়ে তাদের কিন্তু ধূপ দ্বীপ দেওয়া উচিত। তো যাই হোক, কানাঘুষো যা খবর আসছে, যা শুনতে পাচ্ছি, যে টিন ওখানে গিয়ে থাকতে না পারলেও শুনছি নাকি ফোকলা মাঝে মাঝে যাচ্ছে। তো ফোকলাই কি যাচ্ছে গিয়ে একটু ধূপ দ্বীপ দিয়ে আসছে, জানি না। যেটা শুনেছি তার মধ্যে অনেকেই আমরা জানি, সত্যিই শুনেছি আমরা। তো আর এটাও আমরা জানতাম যে ওর এই ফ্ল্যাটের ওপর একদম নজর এরকমভাবে অনেকে দিয়ে রেখেছে। তো সেখানে রাত্রে লাইট জ্বললে বা জলের ট্যাপ ওয়াটার চললে বা কেউ যাতায়াত করলে কিন্তু কে কোথা থেকে নজর রাখছে টিন বা ফোকলা দুজনেই জানে না। না, এখন জানে না কথাটা বলবো না, কেন বলুন তো? কারণ ওরা জানে, সেই জন্যই তো এখন ওখানে বসবাসটা হচ্ছে না। আর এদের টিন বলেছিল যে আমি একা, সম্পূর্ণ একা থাকছি। তো ও ভালো করেই জানে যে ওর পক্ষে একা ওখানে থাকা সম্ভব নয়। যেটা বলেছিল সেটা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছিল। তো যাই হোক, শিব হোক বা নারায়ণ হোক, যেই হোক না কেন, মিথ্যে কথা তাদের যখন তুমি বলছো, কেউ তুমি যদি মনে করছো আমাদেরকে ঠকাচ্ছ, ঠকাও, কিন্তু তাকে ঠকাতে পারছো না, সে কিন্তু একটা জায়গায় হিসাব রেখে দিচ্ছে। তো আমি কি মনে করি বলো তো? আমি দর্শকদের বলছি, আর সাথে সাথে টিনকেও বলছি, কারণ টিন আমার ভিডিও তো দেখে, আপনারা সবাই জানেন। তো আমার বক্তব্য কি বলো তো? আচার করো না, করো, অনাচার করো না। তোমার ওখানে ঠাকুর পাতার কোনো দরকারই ছিল না, তুমি শুধুমাত্র কন্টেন্টের জন্য গেছো। আজকে যে তুলসী চারাটা লাগালে, যদি সত্যিই ওখানে কেউ না গিয়ে থাকে, যদি সত্যি ওখানে কেউ না যায়, তাহলে ওই তুলসী চারাটার মধ্যে তো জল পড়ছে না। তাহলে তো এতদিনে, মানে এরপর যখন তুমি যাবে ততদিনে আমরা গিয়ে দেখবো যে ওই তুলসী চারা কিন্তু শুকিয়ে গেছে। তো ওই তুলসী চারাটাই কিন্তু তোমাদের সকল যে রাজ, সেটা কিন্তু খুলে দেবে। ঠিক আছে? আমি জানি তুমি অ্যালার্ট হয়ে গেলে, কিন্তু যতই যাই করো, আমি যতই তোমাকে অ্যালার্ট করি, কিন্তু মিথ্যে কথা, মিথ্যে লুকিয়ে থাকে না, চিৎকার করে করে সমস্তটা বলে দেয়। তো তোমাকে মানে তোমার ভালোর জন্য সবসময় বলি, সমস্ত কথা আমি বলি যেটা মনে হয়, কারণ আমি অ্যাজ আ নিরপেক্ষ ক্রিয়েটার হিসাবে আমার যেটা মনে হয় সেটা তোমাকে বলি। তো সেটাই বলছি যে আচার করো না, করো, অনাচার করো না। যেটা করেছো ওখানে, ওটা অনাচার করেছো। তো এইবার ওই তুলসীর চারা দেখলেই আমরা সবাই বুঝতে পেরে যাব যে তোমার ওই ফ্ল্যাটের ঘটনা কি। ঠিক আছে? চলো, তোমাকে অ্যালার্ট করে দিলাম। তো যাই হোক, এবার চলে আসি। আজকে আমি দেখলাম ও বলল যে ও দাদাভাই গেছে বসিরহাটে, কি যেন বলে, ভাড়াতে বসিরহাটে গেছে। তো ও তো দাদাভাইকেও চাবি দিতে পারতো, যে যখন ভাড়া তুই যাচ্ছিস বসিরহাটে, তাহলে এক কাজ করবি, ভাড়াটা নামিয়ে আমার ফ্ল্যাটে যাবি, গিয়ে তালাটা খুলবি। ও তো একটা ব্রাহ্মণের সন্তান, তো কিছুই না, হাত পা ধুয়ে মুছে একটা গামছা জড়িয়েও যদি ও ঠাকুরকে একটু ধূপ দ্বীপ, একটু কিছু মানে প্রসাদ যেরকম আর কি ও রেখেইছে, নকুলদানা দিয়ে আসতো, সাথে তুলসী চারাটাকে জল দিত, কিন্তু না, সেটা কিন্তু করেনি। তো যাই হোক, এই যে যখন এরপর যাবে আর তুলসী চারা দেখাবে, তখনই আপনারা বুঝতে পেরে যাবেন যে ওই ঘরে কিন্তু একজন মাঝে মাঝেই যায়, গিয়ে যেটা যা করার করে। সেই জন্যই ও বিন্দাস রয়েছে, কিন্তু একসাথে থাকতে পারছে না। কেন? তার কারণও আপনাদের আমি আগেই বলে দিয়েছি, যে জবের থেকে অ্যালার্ট হয়ে গেছে যে ওখানে যে কোনো সময় গিয়ে ওর যে এখনও লিগাল গার্জেন, সে গিয়ে সেখানে ইন্সপেকশন করতে পারে, দেখতে পারে যে কে আছে ওখানে, প্রশ্ন করতে পারে। আর ওদের যদি হাতে নাতে ধরে ফেলে, তাহলে আর ওদের বাঁচার কোনো উপায় নেই। সেই জন্যই এখন শুধুমাত্র যখন মানে দেখছে, তাও ঘোল খাওয়ানোর, মানে ভিডিও বন্ধ দিয়ে কোনোভাবে এদিক ওদিক করেও যদি থাকা যায়, সেরকমও চিন্তা ভাবনা হয়তো করছে। কি করছে আমি জানি না। তবে হ্যাঁ, এটা সত্যি যে যদি একটা সময়ের পর, মানে ধরুন রাত 8টা 9টা 10টা এরকম বেজে গেছে, ওরা যদি সেই সময় গিয়ে ওখানে বসবাস করে,
সেক্ষেত্রে ওদের হয়তো ধারণা যে ওদেরকেও ধরতে পারবে না। আমি কিন্তু আবার বললাম এটা ওদের ধারণা। তো যাই হোক, যা বলা যেটা হওয়ার সেটা হবে, আপনাদের কাছের থেকে কিছুই লুকিয়ে থাকবে না। তো চলুন এবার দেখলাম, চলে যাই টিনের ভিডিওর ভেতরে। তো টিনের ভিডিওর ভেতরে ফার্স্টেই দেখলাম কি একেবারে সেজে গুজে শাড়ি টাড়ি পরে ও রেডি হয়ে নিয়েছে, এবার যাবে পুজো করতে। তো ওর মুখটা এখন যখন আমি দেখি আর আমি ভাবি যে ভাগ্যিস আমি ওকে দিনের পর দিন এমনভাবে খোঁচা দিয়েছিলাম বলে ওর মা ওকে নিয়ে আর ও উদ্যোগ করে ডাক্তারের কাছে গেল বলে আজ মনে হয় মুখটা দেখানোর মতো রয়েছে। নালে সেই সময় যদি ওর যারা এজেন্ট কাম দালাল গোলাম রয়েছে, যারা কিনা ওকে এত ভালোবাসে, মেয়ের মতো ভালোবাসে, ঠিক ওর মা যেরকম ওকে ভালোবাসে তারাও কিন্তু ঠিক সেরকমই ওকে ভালোবাসে। হ্যাঁ, সেই রকম ভালোবাসার মানুষগুলো তাদের মুখ থেকে একবারও কিন্তু বেরোয়নি এই কথাটা যে কি করছো, দেখো তোমার চেহারাটা কি তুমি আয়নায় দেখতে পাচ্ছ না, তোমার সারা মুখে পুরো ওই সোনা ব্যাংগুলোর মতো, সোনা ব্যাংক যেরকম সেই সন্দীপদের বাড়িতে যে সোনা ব্যাংকটা রয়েছে সেই সোনা ব্যাংকটার মতো চামড়াগুলো রয়েছে, হয়ে গেছে দুরকম, একটাই মুখের মধ্যে দুরকম স্কিন কালার, ডুয়েল ফেস, হ্যাঁ ডুয়েল টাইপের কালার আসছে, সেই যেরকম ইয়ে খায় না 2-in-1 আইসক্রিমের যেরকম ওই রকম ধরনের কালার আসছে। তাদের চোখে পড়ছেই না, কারণ তাদের সত্যি কথা বলতে টিনকে নিয়ে কোনো যায় আসে না। যদি সত্যিই যায় আসতো তাহলে আজকে যখন টিন বেরিয়েছিল তাকে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা না বলে সংসার কিভাবে করতে হয় সেটা শেখাতো। আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু এখনও পর্যন্ত আমি অবাক হয়ে যাই, সীমা, আমি, আমাদের আর তাছাড়াও এখন অবাক হয়ে যাই আমি, সঙ্গীতা ম্যাডামকেও লোকে দোষারোপ করছে যে আপনার জন্য নাকি সংসার হতে পারলো না। মানে কোনো মানে হয়? যেখানে কিনা সন্দীপ নিজে এতগুলো চান্স দিয়েছে তার সত্ত্বেও কিছু মানুষ এই ধরনের কথা বলে যাচ্ছে। তারা একবারও কিন্তু টিনের মা বাবাকে বলে না যে আপনারা কেন মেয়েকে পাঠালেন না। জলপাইগুড়ির কাকু কাকিমা আপনাদের বাড়িতে এসেছিল, সেখান থেকে গাড়ি করে শ্বশুরবাড়িতে যাচ্ছিল, তার সাথে পাঠিয়ে দিতেন। ওনাদের সামনে তো নিশ্চয়ই, মানে ওনাদের সামনে যদি একসাথে বসে কথাবার্তা বলে সব ঠিক করে নিত, তখন তো সন্দীপ বা সন্দীপের বাড়ির কেউ ওর সাথে দুর্ব্যবহার করতে পারতো না। আর যদি করতো তাহলে দেখতেন, যদি টিন বলতো কাকু কাকিমাকে যে কাকু কাকিমা আপনাদের হাত ধরে তো আমি আসলাম সংসার করতে, দেখুন আমার সাথে অন্যায় হচ্ছে, আমি তো সব ভুলে নতুন করে সংসার করতে চাই, তাহলে এবার আপনারাই এটার বিচার করুন, তাহলে না বুঝতাম। কতগুলো মানুষ চেষ্টা করেছে। আমি আপনাদের কাছে আমার যায় আসে না, কিন্তু আমি নিজের বিবেকের কাছে একদম পরিষ্কার যে আমিও চেষ্টা করেছিলাম, একবার নয় 2-3 বার আমি চেষ্টা করেছিলাম। প্রথম ও যখন ভিডিও দিচ্ছিল না, সোজা ঠিক করেছিলাম ওর বাড়ি গিয়ে পৌঁছাবো। তারপর যখন সন্দীপকেও বুঝিয়েছিলাম, সন্দীপও ফোন করেছিল, তার এগেনস্টে ওই কেন রে কথাটা বলেছিল, দম্ভ ভরা মুখ, তখন চোখ মুখ নিয়ে। কিসের জন্য? কারণ আপনাদের মতো মানুষরা তখন গিয়ে লিখছিলেন যে হ্যাঁ বেশ করেছো, কেন অ্যাডজাস্ট করবে সংসারে। কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই যদি দেখা যায় তাহলে দেখা যাবে তারাও নিজেদের সংসার আঁকড়ে পড়ে মাটি ধরে বসে রয়েছে, আর অন্যান্য জায়গায় গিয়ে নিজের শ্বশুর শাশুড়ি, নিজের হাজব্যান্ড তাদের নামে নিন্দে করে। তারা বেরোতে পারেনি, আর নিজে ভালো থাকবো, সংসার জলাঞ্জলি দিয়ে আমি নিজে ভালো থাকবো ভেবে বেরিয়েছে, তাই জন্য তাকে শাবাশি দিয়েছেন। যদি সংসার ভেঙে থাকে তো টিন আর টিনের যারা সাপোর্টে ছিল তাদের জন্য, টিনের সাপোর্টে প্রথমে কিন্তু আমরাও ছিলাম, আমরা সবাই ছিলাম, বেশিরভাগ মানুষ টিনের সাপোর্টে ছিলাম, কারণ ওর তরফের গল্পটা তখন শোনা হয়নি। সন্দীপ বলছিল, আমরা বিস্ময় প্রকাশ করছিলাম যেটা হতে পারে, এরকম হতে পারে, কারণ একটা মেয়েকে 5-5টা বছর ধরে আমরা দেখেছি। কিন্তু তারপর যখন টিন মুখ খুললো তখন দেখলাম যেখানে পুরো মিথ্যের জাল বুনেছে, আর তারপর তো আস্তে আস্তে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। তাই আমাকে আমার বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করবেন না। আমি প্রচণ্ড ভালোভাবে নেড়ে ঘেটে তারপর গিয়েই সবার প্রথম আমি এই কথাটা লিখেছিলাম যে আমি কৃষাণুর পাশে দাঁড়ালাম। সবার আগে আমি লিখেছিলাম যে আমি কৃষাণুর পাশে দাঁড়ালাম, কারণ
কৃষাণুর পাশে দাঁড়ানো মানেই হচ্ছে গিয়ে তার বাবা মা দুজনের কথা ভাবা। হ্যাঁ, তখনও কিন্তু আমি মায়ের কথা ভেবেছিলাম, আমি চেয়েছিলাম যে সন্তান মা বাবা দুজনকেই পাক। আর এই রকম ধরনের একটা ডায়লগ টিনও দিয়েছিল, কিন্তু এখন বুঝতে পারি যে ও নতুন বাবার কথা বলেছিল, যে মাকেও পাবে, তার সাথে নতুন আরেকটা ব্র্যান্ড নিউ বাবা দেব। তো সেই বাবা যে কি, সে তো আমরা সবাই বুঝতে পেরে গেছি, খুব ভালো করে বুঝতে পেরে গেছি। তো যাই হোক, আমার যেটা মনে হয় আজকে এই যে এখন মানে ও যা করে, সন্দীপের কথা তো সব শুনেছি আমরা, ও যেভাবে বেরিয়েছিল তখনই মানে বোঝাই গেছে যে ও আর ফিরবে কি ফিরবে না। তো এখন আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা যারা বলেন যে কেউ চায়নি বাচ্চাটা বাবা মাকে পাক, তারা অ্যাটলিস্ট তো বলবো আমাদেরকে বলবেন না এই কথাটা। ওর তরফের লোকেরা বলেছিল যে ও জীবনে বিয়ে করুক বা না করুক আর কোনোদিনও ওই বাড়িতে যাবে না। ও হয়তো সারা জীবন অবিবাহিত থেকে যাবে, কিন্তু তাও ওই বাড়িতে যাবে না। এই কথা ওর মানে টিনের সাপোর্টারদের কাছ থেকে এসেছিল, একটা না দুজন, যাদের সাথে রীতিমতো ওর যোগাযোগ। তাহলে এরকম ধরনের বার্তা দিচ্ছে নিজের সাপোর্টারদের দিয়ে, আর নিজের ভিডিওর মধ্যে দেখাচ্ছে কি যে ঘুরে বেড়াচ্ছে সিঁদুর টিঁদুর সব তুলে দিয়ে, সে একদম কুমারী মেয়ের মতো, যেরকম বন্ধুর বাড়িতে স্লিপ ওভার করতে যায়, কলেজে পড়া অবস্থায় মানুষের যেরকম একটা বন্ধু একসাথে গ্রুপ স্টাডি করার জন্য স্লিপ ওভার করে, যারা মানে বন্ধুদের সাথে রাত কাটায়, সেরকম করতে যাচ্ছে, এমন যেন করছে, এমন একটা ভাব করছে। ওর জীবনে কেউ নেই, ওর বিয়ে থা হয়নি, ওর বাচ্চা কাচ্চা কিচ্ছু নেই, ও একটা বন্ধুর বাড়িতে যাচ্ছে। আর এটা আমরা সবাই জানি সেই সময় সেই বন্ধুর সাথে আর কে ছিল, যেখানে এই মেয়েটি মানে এই যে ঢঙ্গি তার বাপের বাড়িতে থাকে, কারণ তার বর থাকে না। একটা রাত এরকম হয়েছিল যে শ্বশুর বাড়িতে ও গিয়ে ছিল সেদিন রাতটা, এই ঢঙ্গি। আর সেই দিনই টিন তার বাবার সাথে গেছিল ওর বাড়িতে, বাড়ির কাছে, আর গিয়ে বলেছিল যে আর বাড়িতে ফিরছি না। এদিকে বাপি কিন্তু বাইক নিয়ে ওর সাথেই গেছিল, বাপির সাথে বাইকে করে গেছিল, আর ফেরার সময় বলল বাপিকে নামিয়ে দিতে, যে ওর বাড়িতে রাত্রে থাকবো। কিসের জন্য? আর ও বা ওর বাপের বাড়ি ছেড়ে এক রাতের জন্য শ্বশুর বাড়িতে কেন কাটিয়েছিল সেদিন, সেই রাতটা? মাথায় আসে কিছু মাথায় আসে? বাপের বাড়িতে কিন্তু টিনের সাথে রাত কাটানো গেল না, কারণ বাপের বাড়ির লোকজন রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, সেক্ষেত্রে হবে না, সম্ভব নয়। এখানে শ্বশুর বাড়িতে ওর সেপারেট একটা ঘর আছে, ছোট হলেও সেপারেট একটা ঘর আছে, সেখানে সেই জন্য বন্ধুকে সাথে নিয়ে গেল। বুঝতে পারছেন? যারা বোঝার তারা সব বোঝেন, আর যারা বোঝান না তারা বুঝবেন না, তারা এরকমভাবে দোষারোপ করে যান। তো যাই হোক, এই জন্যই খুব বেশি করে প্রয়োজন যে টিনের আসল যে রূপটা যাতে সবার কাছে আসুক। তারপর ওর আসল রূপটা দেখে যারা ওকে ভালোবাসবে তারা ভালোবাসবে, তাদেরকে কিছু বলার দরকার, মানে তাদেরকে বলার মতো কোনো ভাষাই নেই, তাদেরকে কোনো কিছু বলার ভাষা নেই, কিন্তু তারা ওর এই আসল রূপটা দেখে ভালোবাসুক, এটাই চাইবো। ওকে মানে একটা নিপীড়িত নির্যাতিত মেয়ে হিসাবে না দেখে ওর আসল ও যে কী করে গেছিল সেটা জানার খুব দরকার, যেটা আমি গতকাল ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। তো যাই হোক, চলে আসি এবার টিনের ভিডিওর মধ্যে। দেখলাম যে রেডি হয়ে নিয়েছে। তো আজকে এই যে মুখটা নিজের যখন ক্যামেরার সামনে ধরে, তখন ওর উচিত যে আজকে আমি ওরকমভাবে পিঞ্চ করেছিলাম বলেই আজকে মুখটা তাও দেখানোর মতো অবস্থায় পৌঁছেছে, না হলে মুখ দেখানোর মতো মানে ক্যামেরার সামনে আসার মতো ছিল না। তো যাই হোক, যেটাই হোক, আমিও আমার কর্ম ঠিক রাখতে চাই, একটা কন্ট্রোভার্সি ভিডিও করছি বলে আমি কারোরই, কোনো মানুষের আমি ক্ষতি চাইতে পারি না। আপনারা তার জন্য যদি আমার ওপর রাগ করেন তো করবেন, আমি কারোর ক্ষতি চাই না। সে চরম অন্যায় করেছে, তার বিচার ভগবান করবে। আমি যেটা ভিডিওর মধ্যে দেখছি সেটা বলবো, বিচার আমি করব না। হ্যাঁ, মাঝে মাঝে আমার মনের ভেতর থেকে আসে কথা, আমি মনে হয় যেন দেখতে পাচ্ছি চোখের সামনে ওর ভবিষ্যৎটা, সেগুলো আমি বলি। কারণ এটা তো মানবেন যে অবশ্যই একটা তো এক্সপিরিয়েন্স হয়েছে, মানে এত বছর ওর চেয়ে তো অনেকটাই বড়, অনেকেই বলছেন যে আমার মেয়ের সাথে ওর তুলনা করছে, বলছে যে ওর যেরকম ইনকাম করেছে সেরকম ইনকাম আমার মেয়ে করেছে। সবচেয়ে বড় কথা, আমার মেয়ে একজন স্টুডেন্ট, তবে ও
মানে ও যেই ক্লাসে যেই মানে যখন পড়াশোনা করতো তার চেয়ে অনেক বেশি, তখন যা ইনকাম করেছে না করেছে আমি জানি না, কিন্তু তার চেয়ে অনেক বেশি আমার মেয়ে অলরেডি অ্যাজ এ স্টুডেন্ট থাকাকালীনও ও অন্য পরপর 2টো কোম্পানিতে কাজ করে ও ইনকাম করেছে, পড়ার সাথে সাথে পড়ার চলাকালীন করেছে। তাছাড়া তো আর তো বলছিই না, আর কী বলবো। আমার মেয়ে একদম ছোট ছিল যখন, তখন মডেলিং করেছে, ওই বাচ্চাদের জামা কাপড়ের মডেলিং, এমনকি ডিম্পি মহাজন যে তার সাথে পর্যন্ত ও মডেলিং করেছে। ঠিক আছে, তো যাই হোক ছাড়ুন, ওগুলো আমি বলতে চাই না, ওগুলো পরের কথা, ভবিষ্যৎ বলবে যে কে কি করবে। হ্যাঁ, তবে বুঝতে পারছি আজকের ডেটে দাঁড়িয়ে যখন টাকা কামানোটাই সব, তখন শিক্ষার আর কোনো দাম নেই, সেটা বুঝতেই পারছি। কারণ এরকম অনেক বড় বড় যারা শিক্ষিত তারাও সত্যি কথা বলতে এরকম ইনকাম করতে পারছে না, যারা এই নোংরা জাস্ট নিজের চরিত্র বেচে যা ইনকাম করছে। তো পয়সাটাই যদি সব হতো তাহলে দেখুন ইনকাম তো সেই সোনাগাছিতে বসেও মানুষ করছে। তো পয়সা কামানোটাই কি মানুষের জীবনের লক্ষ্য? জানি না, আমার তো এই লক্ষ্য নেই, আর আমি আমার মেয়েকেও সেই লক্ষ্যে মানুষ করিনি যে পয়সা ইনকাম করতে হবে। ঠিক আছে, তো যাই হোক এই ধরনের কথাবার্তা। আর তারপর বলেছে যে আমার সাথে আবার এই টিনের মায়ের তুলনা করছে, যে ওর মাও হচ্ছে হাউসওয়াইফ, আমিও হচ্ছে হাউসওয়াইফ, তো আমাদের মধ্যে তুলনা চলে। হাসলাম। তো যাই হোক, হ্যাঁ ঠিক কথা। তো তেমনি জানি না ওর মাও কী করেছে, বাট আমিও মানে হাউসওয়াইফ থাকাকালীনও অনেক সময় অনেক কাজ করেছি, সেখান থেকে ইনকামও করেছি। সে ওই অরিফ্লেম থেকে শুরু করে মোদি কেয়ার থেকে শুরু করে অনেক কিছুই করেছি। তো এমনকি বিয়ের আগে চাকরিও করতাম, বিয়ের আগের কথা বলছি, আমি বিয়ের পরে আর সেরকমভাবে কিছু করতে পারিনি, আপনাদেরকে সেটা বলেছি। তো যাই হোক, চলে আসি এবার টিনের ভিডিওর মধ্যে। তো যাদের মনে হচ্ছে যে অ্যাজ আ মা আমার সাথে টিনের মায়ের তুলনা চলে, তাদের আর আমার কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। তারা একেবারে মানে কি বলবো, ওই একজনই আর কি কথাটা বলেছেন, যার কাছে টাকা ইনকাম করাটাই সবচেয়ে বড় কথা। আমার মেয়ের থেকে ওর টিন অনেক বেশি টাকা ইনকাম করে, তাই টিন অনেক মহান, আর আমি আর টিনের মা সমান, কারণ আমরা দুজনেই হাউসওয়াইফ। ঠিক আছে, ভালো কথা। তো যাই হোক, চলে আসি এবার। টিন দেখলাম সেজেগুজে রেডি হয়েছে, শাড়ি পরেছে, একদম নরম যে একটা মলমলের শাড়ি আছে সেটাই পরেছে। গরম বললো, গরমে আর পারছি না। তো যাই হোক ভালো, মানে তাও যে পুজো দিতে গেছে শাড়ি পরেছে, এটাই অনেক ব্যাপার। তো যাই হোক, শাড়ি পরে দেখলাম গেছে সেজেগুজে, মানে সাজ মানে হালকা সাজ, কিন্তু বৌদি, ওরে বাবা, বৌদি আজকে মনে হচ্ছিল যে নতুন বউ। আজকে সাজটা একেবারে নতুন বউয়ের মতো লাগছিল। হাতে ছটা চুড়ি, দু হাতে, তারপর হচ্ছে গিয়ে নীল পলিশ, তারপর আলতা, পায়ে আলতা, লাল পাড়ে সাদা শাড়ি, একদম সুন্দর করে সেজেছে, খুবই সুন্দর সেজেছিল। আজকে ওর সাজটা পুরো মনে হচ্ছিল একটা নতুন বউ। তো সেখানে শুধু নেল পলিশটা পরা বাকি। তো এরকম করে বলছে, মহাদেবকে বলছে একটু অপেক্ষা করো, নেল পলিশটা না শুকালে তো আমার হচ্ছেই না, আমি তো দিতেই পারবো না। জলটা দেওয়া তো অসম্পূর্ণ হয়ে যাবে না, কারণ যখন এরকমভাবে দেবো হাতের নেল পলিশগুলো যদি না দেখা যায় আমাদের কন্টেন্টটা ঠিক মতো হবে না। তুমি একটুখানি অপেক্ষা করো। এদিকে হচ্ছে গিয়ে ঠাকুরমশাই, মানে যিনি পুরোহিত আছেন, উনি ফোন করছেন যে কী হলো, কতক্ষণে আসবে, আমি তো বসবো এখানে পুজোতে বসবো, তাড়াতাড়ি এসো। আর এরা অপেক্ষা করাচ্ছে মহাদেবকে, কতক্ষণে এরকমভাবে তাদের নেল পলিশটা শুকনো হবে। তো যাই হোক, নেল পলিশ শুকনো করে তারপর দেখলাম যে দাদাভাই টোটো করে নিয়ে গেল, সাথে আরেকজন ভদ্রমহিলা ছিল বাচ্চা নিয়ে, আমার মনে হয় তাকেই বসিরহাটে ছাড়তে গেছে। তো একেবারে বসিরহাটে এই ভাড়াটা এসছে যখন, একই পথে আর কি বোনকে আর বউকে ছেড়ে দিল যেখানে মন্দির সেখানে। তারাও একেবারে সাজ পুরো চুপড়ি মুপড়ি করে ফুল টুল সব সুন্দর করে সাজিয়ে নিয়ে গেল। তো তারপর যখন পুজোটা দেওয়ার দেখলাম, সেটা নিয়ে আর কি বলবো, যিনি ঠাকুর পুরোহিত ছিলেন উনি ভালোভাবে পুজো করিয়ে দিলেন। লাইন টাইন তো সেরকম পড়ে না সাধারণত এই পুজোতে, যেখানে পড়া সেখানে আবার পড়ে। এখন তারকেশ্বর বা বড় কাছারিতে গেলে পা রাখার জায়গা পাবেন না, এত ভিড় হয়। কত দূর দূর থেকে ওই কাঁধে জল নিয়ে খালি পায়ে দেখি হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, দেখলাম যে ফাঁকা একটা বাড়ির মন্দির, কারোর পার্সোনাল বাড়ির মন্দির, তো সেখানে পুজো দেওয়া হলো। তো টিন নিজের মতো করে নিজের পুজো দিল। আর টিনের যখন বৌদি পুজো দিচ্ছিল তখন দেখছিলাম টিন একেবারে সেটাকে ইয়ে করছে, কি যেন বলে, তার ডিরেকশন দিচ্ছে, এরকম দাও, হ্যাঁ এতটাই তো, হাতটা নাও, ঘটিটা নাও, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নেল পলিশ দেখা যাচ্ছে, হ্যাঁ ঢালো, কম আর একটু কম, এরকম করে পুরো ডিরেকশন দিয়ে ওর
ওকে জলটা ঢালালো। তো ও যেরকম কোনোদিনও জল ঢালেনি, আমার মনে হয় ওর বৌদিও কোনোদিনও জল ঢালেনি। ওর বৌদিরও মনে হয় যদি আগে জল ঢালতো তাহলে হয়তো টিনকে এত বলে দিতে হতো না যে কিভাবে জল ঢালবে, কি করবে না করবে। তো যাই হোক পুজো দেওয়া হলো, সেখানে সব জিনিসপত্র দিয়ে ভালো করে পুজো টুজো দিয়ে তারপর আবার বেরোনোর পথে ওরা টোটো পেয়ে গেল। যখন নামাচ্ছিল তখনই দাদাভাইকে বলেছিল যে কি আসবি নিতে, তখন বলছিলাম তো বসিরহাট যাচ্ছি, ঠিক আছে ফোন করবি, এরকম কথা। তো যখন ওরা বেরোলো তখন সঙ্গে সঙ্গে দেখলো যে একটা টোটো আছে, তাই জন্য আর ফোনাফোনি দরকার নেই, টোটোটাকে বললো যে চলুন নামিয়ে দেবেন, তারা যাবো বলে টোটোতে উঠে নামলো। তো যখন টোটোতে যাচ্ছিল তখন আকাশ টাকাশ দেখাচ্ছিল যে খুব সুন্দর আকাশ। তো টোটোর সিন আর বাইকের সিন দুটো কিন্তু সম্পূর্ণ বোঝা যায়। হ্যাঁ, তো যাই হোক বাড়ি ফিরলো। বাড়িতে এসে কি মানে এই যে 1:30 মানে সকাল থেকে 1:30 অবধিও মানে মোটামুটি না খেয়ে যে ছিল তাতেই দেখলাম ওইটুকু না খেয়ে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, একদম হাঁপিয়ে গেছে টিন। এসেই সঙ্গে সঙ্গে বসে পড়লো কি করতে না, তড়িজুত করে এখন সাবু মাখা হবে। তো নারকোল কোড়ানো হলো, তারপর হচ্ছে গিয়ে ফল মনে হয় কেটেছিল কিনা জানি না, কারণ ফল সেরকম দেখলাম না, হয়তো কেটেছিল। আর তার মধ্যে হয়তো যেরকম দুধ দিয়ে দেয়, তারপর হচ্ছে গিয়ে কলা দেয়, সেসব দিয়ে সাবু মাখা হয়েছে। তো সাবু যখন মাখা হচ্ছিল তখন দেখলাম 4টে বাটি। ওরা বললো যে ওর বৌদি আর ওর মা খাবে, তো তারপর দেখলাম 4টে বাটি। তো পরবর্তীকালে অবশ্য আবার সেই পোনা ভাই এসেছিলো, তো পোনা ভাইকেও নাকি একটু দিয়েছে। কিন্তু তার সত্ত্বেও বলবো যে বৌদি কেন থালায় খাচ্ছিল, থালায় কেন খাচ্ছিল, আর যে বাটিটায় সাবু মাখা হয়েছিল সেটাতে কি কেউ খায়নি কি জানি, আমি বুঝতে পারলাম না। তো যে কজনের মুখে বললো সে কজনের হিসাব কিন্তু মিলল না। তো সাবু আরও কেউ খেয়েছে বলে আমার ধারণা। তো যখন মাখছিল তারপর যাই হোক বৌদির ভাগে একটু কম পড়ে গেছে, ওই মনে হয় পোনা ভাই এসছে। তো যেহেতু এই চারা পোনার সাথে বৌদিরই বেশি ভাগ, তো টিনও একেবারে নিজের ভাগ থেকে কিন্তু পোনা ভাইকে দেয়নি, ও দিয়েছে যে বৌদির এত প্রিয় পোনা ভাই, তো বৌদির থেকে একটু কম করে ওকে মনে হয় ছোটো বাটিতে একটুখানি টেস্ট করতে দিয়েছে। আর ওর মা একদম রান্নাঘরে বসে নিজে পুজো দেওয়ার বেলায় নেই, কিন্তু সাবু মাখা খাওয়ার বেলায় সবার আগে করে খাচ্ছিল। আর টিনও এক বাটি জামবাটির এক বাটি নিয়ে ভরে বসেছে, বলছে দেখো বাবা আমি তো আগেই বলে দিচ্ছি আমি কিন্তু সাবু মাখা ভালো খাই, আমি স্যাক্রিফাইস করতে পারবো না, তোমার পোনা ভাই এসছে তোমার পেছনে ঘোরে তোমার নেওয়াটা তুমি ভাই কম দাও। তো সেই জন্য বৌদিকে একটু বৌদির ভাগে মনে হয় কমই পড়েছে। দেখলাম একটা থালার মধ্যে করে দিয়েছে, তাহলে 4টে বাটি সামনে রাখা ছিল, সেই 4টে বাটি কে খেলো, তাই না? প্রশ্ন তো আসবেই মনে। তো যাই হোক আমরা ভালো করেই জানি ওদের বাড়িতে একটা অদৃশ্য মানুষ আছে যাকে কিনা আমি নাম দিয়েছি ভিখারিদের মিস্টার ইন্ডিয়া। তো সেই ভিখারিদের মিস্টার ইন্ডিয়াকেও কিন্তু একটু দিয়েছে দয়া দাক্ষিণ্য করে, যা বুঝলাম। তো এই খাওয়া দাওয়া হয়ে টিন একেবারে হাঁপিয়ে গেছে, এইটুকু 1:30 বেজেছে, তাতেই বলছে আর পারছি না বলে গেল গিয়ে একটা ঘুম দেওয়ার জন্য গেল বললো। আর এসেই সবার আগে শাড়ি খুলেছে, মানে আর পারছে না, শরীরের মধ্যে ওই সুতোটুকু আর রাখতেই পারছে না, কোনো মতে তাড়াতাড়ি করে ছেড়ে তারপর নাইটি পরে নিয়েছে। যাই হোক খাওয়া দাওয়ার পর টানা একটা ঘুম দিল। তো তার আগে একটুখানি চুল নিয়ে বলছিল যে এই যে চুলটা এরকম চুলটা ওরকম করে একটুখানি ফুটেজ খেলো, খেয়ে তারপর চলে গেল ঘুমাতে। তো ঘুম থেকে যখন উঠলো তারপর বলল যে এই যে আজকে আমাদের রাতে রান্না হবে কি না সাবুর খিচুড়ি। তো ওর মাকে যখনই দেখি সারাক্ষণই শুধু খেতেই দেখলাম, আবার বিকেলবেলা দেখলাম ফল খাচ্ছে। তো টিন যখন রান্না করছে তখন ফল খাচ্ছে। তো দেখুন একটা এই যে দুজন যারা আর কি উপোসী ছিল, দুজন উপোস করেছে, তাদের উপোস করার পর কিন্তু তাদের খাবারটা তাদেরই যোগান দিতে হয়েছে, মানে ওই সাবু মাখাও তাদের করতে হয়েছে, আবার রাতেও সেই টিনকেই রান্না করতে হয়েছে। কি রান্না করেছে না সাবুর খিচুড়ি। ওর বৌদি সব সবজি কেটে দিল, সব সবজি দিয়ে সাবুর খিচুড়ি করবে। মোটা দানার সাবু নিয়ে এসেছিলো যেটা আর কি খিচুড়ি করতে লাগে, তারপর আরও হচ্ছে গিয়ে কি বললো যেন ডাল সমস্ত আলাদা করে টিন কিনিয়েছে। সেটা কিন্তু আমাদের বোঝালো যে মায়ের ওখান থেকে আমি কিছু নিচ্ছি না, আমি সব এখান থেকে নিজের থেকে আনিয়েছি আলাদাই, আমি যেহেতু উপোস করবো এবার আমার জন্য আমি আলাদাই নিয়ে এসেছি। তো ও কি আর নিজের জন্য একা খাবে করবে, আর ও যে উপোস করছে ওর সাথে তাকেও দেবে, আর বাদ বাকিদের জন্যও করবে। তো দেখলাম যে করছিল টিন আর কি খিচুড়িটা করলো। তো খিচুড়িটা মধ্যে আমার মনে হলো হলুদটা বেশি হয়েছে। তো তারপর যখন খেতে বসবে তার আগে একটা দৃশ্য দেখালো, সেটা হচ্ছে যে বেশ কিছু শোপিস সেগুলো ও নিয়ে যাবে কোথায় না ওর ওই ফ্ল্যাটে। তো তার মধ্যে একটা জিনিস দেখালো, সেটা হচ্ছে একটা হরিণ। তো সেই হরিণটা যখন দেখাচ্ছিল
তখন টিন বলল যে এটা না অনেক ছোটবেলায় আমি শকুন্তলা সেজেছিলাম, গো অ্যাজ ইউ লাইকে। গো অ্যাজ ইউ লাইকে ও শকুন্তলা সেজেছিল। আর তখন শকুন্তলার পাশে জানেন যে ওই যেহেতু ঋষির আশ্রমে থাকতো, সেই আশ্রমে অনেক কি যেন বলে ওটাকে, হরিণ ছিল। তো সেই হরিণ আর কি শকুন্তলার চারপাশেই থাকতো। তো শকুন্তলার যে ছবিটা আমরা সাধারণত দেখেছি, সেখানে দেখি যে পাতা নিয়ে হরিণকে খাওয়াচ্ছে। তো টিন মনে ওরকম পাতা নিয়ে এরকম করে হরিণকে খাইয়ে গো অ্যাজ ইউ লাইক এরকমভাবে ও সেজেছিল। কি যেন বলে, শকুন্তলা, হাতে মনে হয় ফুল টুল দিয়ে সেজেছে। শকুন্তলা যেরকম সাজ হয়, লাল পাড়ের সরু লাল পাড়ের শাড়ি পরে হয়তো সেজেছিল। যাই হোক, তার ছবি থাকলে হয়তো আমাদের দেখাতো, ছবি নেই সেই জন্য আর দেখাতে পারলো না। তো আমি তাই ভাবছি আজকে গানটাও যে গেয়েছিলাম যে টিন তুমি শকুন্তলা কেন সাজলে, তোমার তো উর্বশী সাজা উচিত। মানে তোমার যা ক্যারেক্টার বলতে ওরকম বলছি না, মানে ক্যারেক্টার বলছি তোমার যা ভাবমূর্তি আমাদের কাছে এসছে, সেখানে শকুন্তলা তো কোনোভাবেই যায় না, বরং উর্বশী হলে ভালো। মানুষকে বেশ সুন্দর তুমি আর কি, উর্বশী আর কি মন ভুলাতে এক্সপার্ট ছিল, সৌন্দর্য তোমার তো দালাল কাম এজেন্টরা সবাই, তুমি নিখুঁত সুন্দরী। তো এখানে শকুন্তলা তোমাকে কি করে মানালো? আজকে শকুন্তলা তার মানে স্বামী দুষ্মন্ত, তার জন্য যে তপস্যা করেছিল, তার যে তপস্যা, তার যে দুঃখ, আজকে সে ভালোবেসে একজনকে ভালোবেসে বিশ্বাস করে তার সন্তানের মা পর্যন্ত হয়ে গেছিল। তো সেক্ষেত্রে তুমি ভাবতে পারছো যে তুমি শকুন্তলা কোনোভাবেই মানতে পারছি না, সেই জন্যই তোমাকে ওই উর্বশী বলেছিলাম। আর তার উপর তুমি এখন যা টেক ইট ইজি পলিসি নিচ্ছ, মানে তোমাকে এত দিকে এত কি কথা মানুষ বলছে, এবার তুমি শুধু টেক আ চিল পিল, আর সেটা করে তুমি শুধু ভিউজ কামানোর দিকে ধ্যান দিচ্ছ। এই জন্যই আরও বেশি করে এই গানটা গাইলাম। তো যাই হোক, শুনলাম ওগুলো সব নিয়ে যাবে, কর্নার র্যাক ফ্যাক সব এসছে, সেটা সাজাতে হবে অবশ্যই। সন্দীপদের বাড়িতে কর্নার র্যাক এসছে, তোমার বাড়িতে না আসলে চলে? তো হয়, কখনোই হবে না। তো এখন যেহেতু সন্দীপ ঘর সাজানোর কন্টেন্ট দিচ্ছে, তো অবশ্যই তোমারও তাকে টেক্কা দিয়ে কন্টেন্ট দিতে হবে যে তুমি কি সাজিয়েছো, আমি দেখো কি সাজিয়েছি। কিন্তু বিষয়টা কি বলো তো, ওটা ওর নিজের বাড়ি, আর তুমি যেটা আছো যে রেন্টেড ফ্ল্যাট, সেটা তো তোমার জীবনের এখন যা অবস্থা, যে কোনো মানে সেখানে তুমি খুলকে বসবাস করতে পারছো না। তো যেখানে আমি খুলকে বসবাসই করতে পারবো না, সেখানটায় আমি কি সাজালাম না সাজালাম কি যায় আসে, তাই না? যত সুন্দরই সাজাই না কেন, আমাকে তো গিয়ে বসবাস করবো, তবে না ওটা বাড়িতে পরিণত হবে, তাই না? হাউসটাকে হোমতে পরিণত করে কারা? যারা বাড়ির মানে যারা সদস্য হয় তারা। যেখানে তুমি থাকতেই পারছো না, সেখানে আর ওখানে এত সাজিয়ে তুমি কি হবে? তো যাই হোক, দেখলাম ঘর সাজানোর জিনিসগুলোর মধ্যে সবই শ্রীকৃষ্ণ তুমি নিয়ে এসছো, ভালো কথা, একদম ভালো কথা। তুমি যা লীলা শুরু করেছো, তাতে শ্রীকৃষ্ণর সবসময় তোমার চোখের সামনে থাকলে তোমার লীলা করতে আরও বেশি সুবিধা হবে, বুঝতেই পারলাম। তো যাই হোক, কিন্তু এই যে কৃষ্ণর সাথে আরেকটা কথাও যুক্ত থাকে যে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। এই কথাটা কেন বলো তো? তুমি জানো কি? এই কথাটা আমি অনেক আগে আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। কৃষ্ণ করলে লীলা, আর বাদবাকি এখন এরা মানে এই যে আমাদের এখন কলিযুগে যারা ভালোবাসা বেশিরভাগ করছে, তারা করলে বিলা। কেন বলো তো? কারণ রাধা কৃষ্ণ তাদের মধ্যে ভালোবাসার মধ্যে বিছানাটা, মাঝখানে যে বিছানা, তোমার যেরকম যে একটা বিছানা আছে না, যার ওপরে একটা ইমোজি রেখেছো, চোখ থেকে জল পড়ে হাসতে হাসতে, ওই বিছানাটা তাদের মধ্যে নেই। তাদের ভালোবাসা আছে কিন্তু শরীরটা নেই, ঠিক আছে? শরীর বর্জিত ভালোবাসা, সেই জন্যই এই ভালোবাসা অমর। তো তুমি শিবকে তুষ্ট করতে চাইছো, অথচ সত্যি কথা বলতে পারো না। তুমি কৃষ্ণকে ঘরে সাজাচ্ছ, কিন্তু কৃষ্ণের আদর্শ তুমি জানো না। কৃষ্ণের আদর্শ জানো না। ভালোবাসলে অনেক ত্যাগ করতে হয়, তো সেক্ষেত্রে যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে না, সেখানে দেহ, শরীর সব কিছুর ঊর্ধ্বে চলে যায় মানুষ, বুঝতে পেরেছ? প্লেটনিক লাভ বলে একটা শব্দ আছে, খুঁজো, দেখো। তো যাই হোক, দেখলাম আজকের ভিডিও শেষে তুমি আমাকে উত্তর দিয়েছো যে এই যে আমি প্রশ্ন করেছিলাম যে কার জন্য চুড়ি, এই যে সবুজ সবুজ চুড়ি কার জন্য। তো আজকে ভিডিওর শেষে বলেছিলাম যে আরেকটা গান টিনকে ডেডিকেট করব, সেটা হচ্ছে গড়ি হে কালাইয়া তুলা দে মুঝে হ্যারি হ্যারি চুড়িয়া
अपना बना ले मुझे बालमा गोरी है कलाइया। তো আজকে বললো আমি কারোর জন্য পড়িনি, নিজের জন্য পড়েছি। তো ওর গড়ি গড়ি কালাইয়া সেই জন্য ও পড়েছে এই সবুজ সবুজ চুড়ি। তো এবার আপনা বানাবে যে ওকে, কে সে বলমা ভগবানই জানে। বলমা বলমা ঠিক আছে। তো যাই হোক, এই অবধি বলার ছিল, এটুকুই বলার ছিল। তো একটাই কথা বলবো, না তুমি শিবের হতে পারলে, না তুমি কৃষ্ণর হতে পারলে, মানে কোনো আদর্শই তোমার ক্ষেত্রে খাটে না, ঠিক আছে? না তুমি সত্যি কথা বলতে পারো, আর না তোমার ভালোবাসা শরীরের টানকে উপেক্ষা করতে পারে। বুঝতে পেরেছো? তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।